হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে এই ক্লাসে ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করে নেব এবং তার সাথে সাথে চ্যাপ্টারটাও আমরা ডিসকাস করে নেব। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে যে বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো। অপশনগুলো কি আছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন, অক্সিজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। তাহলে এদের মধ্যে প্রধান দুটি গ্যাস কী যেগুলো বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান। তাহলে আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই যে বায়ুর মধ্যে গ্যাসীয় উপাদানগুলি কী অনুপাতে আছে, কী পরিমাণে আছে, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, বায়ুতে সবচেয়ে বেশি যে গ্যাসীয় উপাদানটি রয়েছে সেটা কি? সেটা হচ্ছে নাইট্রোজেন। আমরা জানি, তাই তো? নাইট্রোজেন কত পার্সেন্টেজ থাকে? 78.09% থাকে হচ্ছে নাইট্রোজেন। ওকে, নেক্সট যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত থাকে? 20.9%, 20.95% থাকে অক্সিজেন। ওকে, তারপর যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%। ওকে, কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%। আর বাকি অ্যামাউন্টটা থাকে বাকি অন্যান্য গ্যাসগুলো। ওকে, বাকিটা থাকে অন্যান্য গ্যাসসমূহ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন গ্যাসগুলো সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? নাইট্রোজেন আর অক্সিজেন, তাই তো? এই দুটো গ্যাসের অ্যামাউন্ট সবচেয়ে বেশি। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, যে বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন এবং অক্সিজেন। হলো। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে তা হলো কি? অপশন আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াগত পরিবর্তন ঘটে? দেখো, রাসায়নিক গঠন অনুসারে কিন্তু বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়। ওকে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর আরেকটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই দুভাগে রাসায়নিক গঠন অনুযায়ী ভাগ করা হয়। ওকে, হেটেরোস্ফিয়ার। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে প্রধানত 7টি স্তরে ভাগ করা হয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, তারপর আছে থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার, আর শেষের স্তর আছে ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তো এই 7টা স্তর আছে উষ্ণতার তারতম্য অনুযায়ী, সেটা আমরা জানি। তো এদের মধ্যে বলেছে যে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার প্রাকৃতিকগত গোলযোগ ঘটে তা হলো কি? দেখো, সবচেয়ে নিচের স্তর যেটা আছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই তো? ভূপৃষ্ঠ থেকে 17 থেকে 18 কিমি পর্যন্ত থাকে এই ট্রপোস্ফিয়ার, তাই তো? ভূপৃষ্ঠ থেকে 17 থেকে 18 কিমি পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার থাকে। এখানে কি হয়? প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে যত 1 কিমি উপরে ওঠা যায় তত কি হয়? 1 কিমি করে উপরে উঠলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এই স্তরেই কি হয়? ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, মেঘ, এই সমস্ত দেখা যায়, তাই তো? তাই এটাকে কি বলা হয়? তাই এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এটা মনে রাখবে, ক্ষুব্ধমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের এই স্তরেই আবহাওয়ার প্রাকৃতিকগত গোলযোগ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে। ওকে, তাহলে অ্যান্সারটা হবে এ ট্রপোস্ফিয়ার। হলো। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুচ্যুতি দেখা যায়? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুচ্যুতি দেখা যায়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। এদের মধ্যে কোন স্তরে মেরুচ্যুতি দেখা যায়? তাহলে এদের মধ্যে থার্মোস্ফিয়ারে মেরুচ্যুতি দেখা যায়। অ্যাকচুয়ালি এই স্তরটার নাম আয়নোস্ফিয়ার। যেই জায়গায় মেরুচ্যুতি দেখা যায় অ্যাকচুয়ালি সেটা হলো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্য দিয়েই বিস্তৃত হয়। ওকে, এটা হচ্ছে মেসোস্ফিয়ারের ওপরের স্তর, সেটা এই থার্মোস্ফিয়ারের মধ্য দিয়ে বিস্তৃত হয়। তাই এখানে থার্মোস্ফিয়ার অপশন আছে, তাই থার্মোস্ফিয়ারই দিতে হবে। যদি আয়নোস্ফিয়ার অপশন থাকতো তাহলে আমরা
আয়নোস্ফিয়ারকেই টিক দিতাম। ওকে, এখানে আয়নোস্ফিয়ারে কি হয়, হাইড্রোজেন, হিলিয়াম এই সমস্ত গ্যাস কি হয়, আয়নিত অবস্থায় থাকে, তাই তো আয়নিত অবস্থায় থাকে, আয়নস ফর্ম করে থাকে। আর এখানে কি হয়, তাই এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ঠিক আছে, তাই এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। ওকে, নেক্সট আছে যে প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায় প্রতি কিলোমিটার ওপরে উঠলে, একটু আগেই দেখলাম যে ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পেরেছি যে ট্রপোস্ফিয়ারে কি হয়, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে হচ্ছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে, তাই তো। তাই যখন আমরা পাহাড়ে উঠি বা উঁচু স্থানে যাই তখন কিন্তু এই ঠান্ডা বোধ হয়, তাই তো, তখন টেম্পারেচার কম থাকে, কারণ প্রতি 1 কিলোমিটার করে উপরে উঠলে প্রতি 1 কিলোমিটারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার কমতে থাকে। নেক্সট কোশ্চেন আছে যে সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। 1 নম্বর আছে ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। এদের মধ্যে থেকে কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে? আশা করি সবাই এটা পারবে, খুব ইজি কোশ্চেন। আমরা জানি যে ওজোনোস্ফিয়ার, তাই তো, ওজোনোস্ফিয়ার কি করে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, জীবজগৎকে রক্ষা করে। তাহলে এটা হচ্ছে ওজোনোস্ফিয়ারের আরেকটা নাম হলো কেমোস্ফিয়ার, এটাও মনে রাখবে যে ওজোনোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে কেমোস্ফিয়ার। ওকে, এই ওজোনোস্ফিয়ার কোথায় অবস্থিত? ওজোনোস্ফিয়ার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ স্তরের উপরে হচ্ছে ওজোনোস্ফিয়ার অবস্থিত। ওকে, তো এখানে কি হয়, ওজোন গ্যাসের লেয়ার তৈরি হয়, যার জন্য ইউভি রশ্মি মানে এটাকে অতিক্রম করে এসে জীবজগৎকে ক্ষতি করতে পারে না। কিন্তু বর্তমানে আমরা জানি এই ওজোন স্ফিয়ারের মধ্যে ছিদ্র তৈরি হয়েছে, যার ফলে অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তরকে ভেদ করে পৃথিবীতে চলে আসছে এবং যার ফলে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, তাই তো। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আছে যে ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করে। এই মাত্রই দেখলাম যে ওজোন স্ফিয়ার রয়েছে, ওজোন স্ফিয়ারের মধ্যে কি রয়েছে, ওজোন গ্যাসের লেয়ার রয়েছে। তো এই গ্যাসের লেয়ারের মধ্যে যে ছিদ্র তৈরি হয়েছে তার জন্য মেইনলি যে গ্যাসটা দায়ী সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি সেটা হচ্ছে CFC, তাই তো, যেগুলো রেফ্রিজারেটর এই সমস্ত ক্ষেত্রে কুলিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এই গ্যাসই হলো ওজোন স্তরের ধ্বংসের প্রধান কারণ। তো CFC এর পুরো নাম কি, ক্লোরোফ্লোরোকার্বন, তাই তো, ক্লোরোফ্লোরোকার্বন হলো CFC এর ফুল ফর্ম, এটাও সবাই জানে আর খুব কমন কোশ্চেন। নেক্সট আছে যে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো, নিচের অপশনগুলির মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাসটি কোনটি? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড আর ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে এদের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাসটি কি? তাহলে এদের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। ওকে, কার্বন ডাই অক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। কিন্তু এটা মনে রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কিন্তু মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC এইগুলোর গ্রিন হাউস এফেক্ট অনেক বেশি। ঠিক আছে, এই তিনটে যে গ্যাস আছে তাদের গ্রিন হাউস এফেক্ট কার্বন ডাই অক্সাইডের তুলনায় অনেক বেশি। কিন্তু যেহেতু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডই সবচেয়ে বেশি পাওয়া যায় এদের তুলনায়, তাই জন্যই কার্বন ডাই অক্সাইডকে প্রধান গ্রিন হাউস গ্যাস হিসেবে কনসিডার করা হয়। ওকে, নেক্সট আছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন আর নাইট্রাস অক্সাইড। একটু আগেই আমরা দেখলাম যে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এরা সবাই গ্রিন হাউস গ্যাস, শুধুমাত্র নাইট্রোজেন হচ্ছে এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে অপশন নাম্বার C হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি অপ্রচলিত শক্তি উৎস হলো কেরোসিন, ডিজেল, বায়োগ্যাস আর হচ্ছে পেট্রোল। এদের মধ্যে অপ্রচলিত শক্তি উৎস কোনটি? তাহলে অপ্রচলিত শক্তি উৎস মানে কি? অপ্রচলিত শক্তি উৎস মানে যে সমস্ত শক্তি উৎসগুলো জীবাশ্মের দহনে তৈরি হয় না। ঠিক আছে, জীবাশ্মের দহনে তৈরি হয় না, দূষণ ঘটায় না এরা, তাই তো, দূষণ ঘটায় না, এবং এরা কি হয়, এরা চিরাচরিত শক্তি উৎস, যেগুলো বিনষ্ট হবে না।
ঠিক আছে, চিরাচরিত শক্তি উৎস, এগুলো বিনষ্ট হবে না, এগুলোকে বলা হয় অপ্রচলিত শক্তি উৎস। তাহলে এদের মধ্যে একমাত্র বায়োগ্যাস হচ্ছে অপ্রচলিত শক্তি উৎস। ঠিক আছে, যেটা জৈব বস্তুকে পচিয়ে সেখান থেকে যে গ্যাস পাওয়া যায় সেটার থেকে তৈরি হয়, জৈব বস্তুকে পচিয়ে সেখান থেকে তৈরি করা হয়। মানে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? একটু আগেই আমরা দেখলাম যে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। ওকে, বায়োগ্যাস তৈরি করা হয় বিভিন্ন জৈব বর্জ্য পদার্থকে পচিয়ে এই বায়োগ্যাস তৈরি করা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বায়োগ্যাস যেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এর মধ্যে কি কি উপাদান থাকে? মিথেন থাকে, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন সালফাইড, এইগুলো উপাদান রয়েছে বায়োগ্যাসে। এইগুলোর মিশ্রণ হলো বায়োগ্যাস। ওকে, এই সমস্ত গ্যাসের মিশ্রণ হলো বায়োগ্যাস, যাদের মধ্যে মিথেনই থাকে 75%। ওকে, মিথেনই থাকে 75%, তাই বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আর যেহেতু মিথেন 75% থাকে, তাই খুব ভালো জ্বালানি হিসেবে কাজ করে এই বায়োগ্যাস। ওকে, নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তরটি হলো, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর কোনটা? বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার আর হচ্ছে ওজোনোস্ফিয়ার। এদের মধ্যে কোনটি বায়ুমণ্ডলের সবচেয়ে ঘনত্বযুক্ত স্তর? অবশ্যই ট্রপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। এদের মধ্যে এক্সোস্ফিয়ার, অপশন নাম্বার এ, এক্সোস্ফিয়ার হলো সবচেয়ে উষ্ণতম স্তর, যেখানে তাপমাত্রা 1240 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। ওকে, এক্সোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল থার্মোপজ, স্ট্র্যাটোপজ, ট্রপোপজ নাকি মেসোপজ? এদের মধ্যে কোনটা বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম অঞ্চল? সেটা হবে হচ্ছে মেসোপজ। ওকে, মেসোপজ কোথায় অবস্থিত? মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তর, তার উপরে রয়েছে থার্মোস্ফিয়ার, তাই তো? মেসোস্ফিয়ারের ওপরে থাকে থার্মোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে সীমানা রয়েছে সেটা হচ্ছে মেসোপজ। মেসোস্ফিয়ারের ওপরের অংশ একদম, যেখানে সীমানা মেসোস্ফিয়ার শেষ হচ্ছে সেটা হচ্ছে এই মেসোপজ। ওকে, এই মেসোপজে টেম্পারেচার -95 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হয়। ওকে, এটা হচ্ছে সবচেয়ে শীতলতম অঞ্চল বায়ুমণ্ডলের। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, -50 ডিগ্রি সেন্টিগ্রেড, -30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ যে অংশ স্ট্র্যাটোপজ, সেখানে উষ্ণতা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তর থেকে? একটু আগেই আমরা দেখেছি ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। তাহলে আয়নোস্ফিয়ার স্তরে কি হয়? হাইড্রোজেন, হিলিয়াম এগুলো আয়নিত অবস্থায় থাকে, এখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ওকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের যেসব স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কোন স্তরের উষ্ণতা বৃদ্ধি পায় এদের মধ্যে? তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার ও ওজোনোস্ফিয়ার। এদের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারে কি হয়? উচ্চতা যত বৃদ্ধি পায়, যত উঁচুতে ওঠা যায় তত তাপমাত্রা বৃদ্ধি পায়, কমার বদলে তত তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। যত উপরে ওঠা যাবে তত আরও গরম হবে, তাই তো, তত আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে। সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে সেটি হলো পরিবহন, বিকিরণ, পরিচলন কোনোটিই নয়। তাহলে সূর্য থেকে তাপ কি হয়? বিকিরিত হয়ে পৃথিবীতে আসে। বিকিরণ পদ্ধতিতে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে আসে সূর্য থেকে, তাই তো?
নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটি জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে সেটি হলো, বায়ুমণ্ডলের যে স্তরটিতে জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। আমরা প্রথমেই দেখলাম যে ভূপৃষ্ঠ থেকে 17 থেকে প্রায় 18 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে ট্রপোস্ফিয়ার, যেখানে ঝড় ঝঞ্ঝা দেখা যায়, যেখানে মেঘ বৃষ্টি তৈরি হয়, আর একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তাই তো, তার মানে ক্ষুব্ধ মণ্ডল। তাহলে ঝড় বৃষ্টিপাত মেঘ তৈরি হবে তখনই যখন জলচক্র তৈরি হবে, যখন জলচক্র দেখা যাবে, জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রিত হবে, তাহলে এটার উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে সেটি হলো, কৃত্রিম উপগ্রহ কোথায় থাকে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, এদের মধ্যে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? তাহলে কৃত্রিম উপগ্রহ দেখা যায় হচ্ছে এক্সোস্ফিয়ার অঞ্চলে। ওকে, এক্সোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় কোন মাসে হয়? এপ্রিল, জুন, জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর আর ডিসেম্বর, ফেব্রুয়ারি। তাহলে অপশন নাম্বার সি, সেপ্টেম্বর, নভেম্বর, এটা হবে সঠিক উত্তর, যেখানে অ্যান্টার্কটিকার ওজোনের স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় এই টাইমে, যখন সেখানে স্প্রিং থাকে। যখন সেখানে স্প্রিং থাকে তখন কোল্ড টেম্পারেচারের জন্য আরও বেশি ওজোনের লেয়ার ক্ষয় হয়। ওকে, ওজোন লেয়ারের ক্ষয় হয় এই সময়, সেপ্টেম্বর নভেম্বর মাসে। নেক্সট কোশ্চেন, সিএফসি অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে, কি উৎপন্ন করে? সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় কার্বন পরমাণু, সক্রিয় ফ্লুরিন পরমাণু, সক্রিয় হাইড্রোজেন পরমাণু। তাহলে সিএফসি মানে ক্লোরোফ্লুওরো কার্বন, তাই তো? তাহলে এখানে কি হয়? সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি হয় সিএফসি ভেঙে। CFCl3 অতিবেগুনি রশ্মি দ্বারা ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু আর CFCl2 এটাতে পরিণত, CFCl2 ভেঙে যায়। ওকে, তারপর এই ক্লোরিন পরমাণু কি করে? এই ক্লোরিন পরমাণু ওজোনের সাথে বিক্রিয়া করে ClO আর অক্সিজেন তৈরি করে। আবার ClO আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, O3 সাথে বিক্রিয়া করে, আবার ক্লোরিন আর অক্সিজেন পরমাণু তৈরি করে। ওকে, এইভাবে উৎপন্ন হতে থাকে, এই উৎপন্ন ক্লোরিন বারবার করে ওজোনকে ধ্বংস করতে থাকে, ওজোনের সাথে বিক্রিয়া করে ওজোনের বিনাশক্রিয়া চালাতে থাকে। ওকে, ওজোন স্তরের মোট আয়তনের বর্তমানে প্রায় 4% এইভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছে, বর্তমানে প্রায় 4% কমে গিয়েছে এইভাবে সিএফসি এর জন্য। ওকে, নেক্সট, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড আর হাইড্রোজেন। এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস? এদের মধ্যে নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। নেক্সট, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডের প্রভাব প্রায়, গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইডেরই প্রভাব পায় হচ্ছে 50% মেইন। কার্বন ডাই অক্সাইডকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। নেক্সট, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় সিএফসি ও অক্সিজেনের বিক্রিয়ায়, ইনফ্রারেড রশ্মি ও অক্সিজেনের বিক্রিয়ায়, অক্সিজেন ও জলীয় বাষ্পের বিক্রিয়ায়, আর রয়েছে ইউভি রে এবং অক্সিজেনের বিক্রিয়া। তাহলে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? ওজোন স্তর হচ্ছে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি অক্সিজেনের অণুকে ভেঙে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা অক্সিজেনকে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। ওকে, এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে, এইভাবে ওজোনের লেয়ার তৈরি হয়। তাহলে দেখলাম যে অক্সিজেন কার সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করে? অক্সিজেন আর ইউভি রশ্মির বিক্রিয়ার ফলে ওজোন গ্যাস তৈরি হয়। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না বলেছে। দেখো, দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন, ঋতুচক্রের পরিবর্তন, মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, মেরু অঞ্চলের বরফের হ্রাস। তাহলে গ্লোবাল ওয়ার্মিং যত হবে তত কী হবে? দিন রাত্রের দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, তাই না? দিন রাত্রের দৈর্ঘ্যের পরিবর্তন নির্ভর করছে পৃথিবীর রোটেশনের ওপরে, সেটাতে তো কোনো চেঞ্জ হবে না। কিন্তু যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কী হচ্ছে? টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, তাই জন্য ঋতুচক্রের পরিবর্তনও হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে বরফ
গলে গিয়ে স্রোতের পরিমাণ, মহাসাগরে স্রোতের পরিমাণ ক্রমশ বাড়ছে, মেরু অঞ্চলে বরফের হ্রাস হচ্ছে, বরফ গলে যাচ্ছে। তাই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু দিন রাত্রির কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু বাকিগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো। নেক্সট কোশ্চেন আছে যে সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ব্যাহত করে। তাহলে সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে? বেতার তরঙ্গ, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি কোনোটিই নয়। তাহলে সূর্য থেকে বিকিরিত হওয়া অতিবেগুনি রশ্মি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে। কারণ কিভাবে ব্যাহত করে? সালোক সংশ্লেষে সাহায্যকারী যে পিগমেন্টসগুলো আছে, যেমন ক্লোরোফিল, যেমন ক্যারোটিন, এই সমস্ত পিগমেন্টসগুলোকে ধ্বংস করে দেয় এই অতিবেগুনি রশ্মি। তাই জন্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয় অতিবেগুনি রশ্মির প্রভাবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? সূর্যালোক, বায়োগ্যাস, কয়লা এবং ইউরেনিয়াম। তাহলে জীবাশ্ম জ্বালানিকে খুব ইজি কোশ্চেন, আমরা জানি যে কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। জ্বালানির সাথে অক্সিজেনের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন, সংযোজন, বিয়োজন, দহন। তাহলে অক্সিজেন যে কোনো জ্বালানিকে কী করে? দহন করে। অক্সিজেনের উপস্থিতিতে দহন হয়, তাই তো। অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া সম্পন্ন হয়। নিচের জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? তাহলে নিচের জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কয়লা। এদের মধ্যে দেখো, কয়লার জীবাশ্ম জ্বালানি, কয়লার তাপন মূল্য হলো 25 থেকে 30 কিলো জুল পার গ্রাম। ওকে, কয়লার তাপন মূল্য। ডিজেলের তাপন মূল্য হলো 45 কিলো জুল পার গ্রাম। কেরোসিনের তাপন মূল্য হলো 48 কিলো জুল পার গ্রাম। আর প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য হলো 33 থেকে 50 পর্যন্ত হয়, 50 কিলো জুল পার গ্রাম এটা হয়। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কার হবে? সবচেয়ে বেশি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। এছাড়াও কয়েকটা তাপন মূল্য দেখে নাও, ইম্পর্টেন্ট যেগুলো এই তাপন মূল্যগুলো দিয়ে কোশ্চেন আসে। যেমন হচ্ছে কাঠ কয়লা। কাঠ কয়লার তাপন মূল্য কত? কাঠ কয়লার হচ্ছে 33 কিলো জুল পার গ্রাম। ডিজেলের বললাম 45, কেরোসিনের 48, পেট্রোলের তাপন মূল্য হলো 50 কিলো জুল পার গ্রাম। তারপর প্রাকৃতিক গ্যাসের 33 থেকে 50 কিলো জুল পার গ্রাম। আর রান্নার গ্যাসের মানে এলপিজির তাপন মূল্য হলো 50 কিলো জুল পার গ্রাম। ওকে, এই তাপন মূল্যগুলো দেখে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামেই আসে এখান থেকে কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন, উৎকৃষ্ট জ্বালানির ক্যালোরিফিক মান হতে হবে বেশি, মাঝারি, কম, এদের কোনোটিই নয়। তাহলে উৎকৃষ্ট জ্বালানির ক্যালোরিফিক মান সবসময় বেশি হতে হবে। তাহলে আমরা এখানে 30টা কোশ্চেন দেখে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো।